আমার মা সেদিন আমাকে বলছিলেন যে আমি যদি বাংলাদেশে লুকিয়ে যাই তাহলে তিনি আমাদের ছাদের মধ্যে আমাকে লুকিয়ে রাখতে পারবেন, এবং তিনি আমাকে খুবই ইন্টারেস্টিং ভাবে বলছিলেন যে কোথায় তিনি আমাকে লুকিয়ে রাখবেন। আমি বেশ হেসেছিলাম, কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে আমার বিরুদ্ধে অনেক মামলা আছে, বাংলাদেশে গেলেই আমাকে গ্রেফতার করা হবে। এই যে আমার মার যেই আশাবাদ যে বাংলাদেশে গেলে আমি লুকিয়ে থাকতে পারবো, তিনি আমাকে আমাদের ছাদের কোনো এক কুঠুরিতে বা গাছের কোনো একটা জায়গাতে একটা বাসা বানিয়ে দিবেন, আমাদের ছাদে অনেক গাছপালা আছে, সেটা একটা চিপা চাপা দিয়ে বাসা বানিয়ে দিলে আমাকে আর কেউ খুঁজে পাবে না, এই যে মার যে আশাবাদ, এগুলো আমার কাছে মনে হয় যে হাসি বটে, এগুলো খুবই কষ্টের হাসি, কিন্তু এগুলো একটা ইন্টারেস্টিং পর্যবেক্ষণ। আমার কাছে এই পুরো সময়টা একটা পরাবাস্তব জগতের মতো মনে হয়। আমি আসলে এই সময়টাকে বলি হচ্ছে কাফকাস নাইটমেয়ার বলি। আসলে যারা ফ্রান্স কাফকার উপন্যাসগুলোর সাথে পরিচিত, গল্পগুলোর সাথে পরিচিত, তারা জানেন যে এই সিচুয়েশনগুলোকে ঠিক এভাবেই ব্যাখ্যা করা যায়। আসলে ফ্রান্স কাফকা যেমন এক ধরনের অস্তিত্বগত সংকটে ভুগতেন, এটাকে মনে হয় ইংরেজিতে বলে এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস। আমার কাছে মনে হয় আমি ওই ধরনের একটা ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছি। আমি ডাক্তারকে জিজ্ঞেস করেছিলাম যে আমার মাকে আর 2 থেকে 3 বছর বাঁচিয়ে রাখা সম্ভব কিনা। আমি ঠিক জানি না যে আমি ডাক্তারকে কেন বললাম যে 2 বছর বা 3 বছর মাকে বাঁচিয়ে রাখা সম্ভব কিনা। আমি পরে অনেক ভেবেছি যে আচ্ছা, আমি কেন বললাম না যে মাকে কি 1 শতাব্দী বাঁচিয়ে রাখা সম্ভব, কিংবা 10 বছর, কিংবা 5 বছর, কিংবা আরো বেশি। আমি ঠিক কেন 2 বা 3 বছরের কথা বললাম। আমি অনেকবার ভেবেছি, আমি নিজেকে প্রশ্ন করেছি যে এই যে বললাম যে মাকে কি আর 2-3 বছর বাঁচিয়ে রাখা সম্ভব, আমার মুখ দিয়ে 2 বা 3 বছর কেন বের হলো? তার মানে হচ্ছে যে আমার মনের কোথাও, ভেতরের কোথাও এই যে রিপোর্টগুলো, তারপরে এই সমস্ত ঘটনা আমার সামনে ঘটছে, আমি আমার নিজের ভেতরে একটা সুনির্দিষ্ট গণ্ডি বুঝতে পেরেছিলাম, বা আমিও আসলে উত্তরটা জানি। এই যে আমিও উত্তরটা জানি, জানার পরেও আমি আবার ডাক্তারকে তার মুখ থেকে আরেকটা উত্তর শুনতে চাই। এই পুরো সিচুয়েশনটার নাম কি আমার জানা নাই। তো আমার মনে হয় ডাক্তার কিছুটা ভাবলেন আমার দিকে তাকিয়ে, এবং তিনি বললেন যে সেটা সম্ভব। তো আমি যখন ডাক্তার দিকে মুখের দিকে তাকিয়েছিলাম, আমার কাছে মনে হচ্ছিল যে তিনি সম্ভবত আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছেন বা মিথ্যা বলছেন। কিন্তু এই যে মার এরকম একটা অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি, তারপরে চোখের সামনে, এবং আমার যে চেনা জগৎটা সেটা যেরকম ভেঙে চুরে শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি 24/7 মার সাথেই আছি, একই সাথে একই ছাদের নিচে এই ভারতবর্ষে। মার মনে হচ্ছে যে মার চলে যাবার যে যাত্রাপথ, শেষ যেই যাত্রাপথটা, সেটার পেছনে দাঁড়িয়ে আছি। আজকে যেহেতু এই ভিডিওটা আমি নাম দিয়েছি জীবন বোধের গল্প, এর আগেও 2টো পর্ব করেছিলাম। এই জীবন বোধটা গল্প আমি কেন করছি দর্শকদের সাথে? আমার কাছে মনে হচ্ছে যে আমি যে সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছি, যে এই অস্তিত্বের সংকট আমার মধ্যে তৈরি হয়েছে, অর্থাৎ আমার মধ্যে এক ধরনের নাথিংনেস তৈরি হয়েছে। নাথিংনেস বলতে হচ্ছে ব্যাপারটা এমন যে পৃথিবীর কোনো কিছুই আর কিছুই না, কিছুতেই আমার কিছু আসা যায় না, এই পৃথিবীর সমস্ত কিছু অর্থহীন।
আজকে একটা ভিডিও দেখছিলাম, এর আগেও আমি অবশ্যই টার্মটার সাথে পরিচিত ছিলাম, নিহিলিজম বা নিহিলিস্টিক বলে এই 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 সিচুয়েশনটাকে, যারা এক ধরনের বিচ্ছিন্নতা বোধে ভোগে, অস্তিত্বের সংকটে ভোগে, এবং যারা মনে করে যে এই পৃথিবীর আসলে কোনো কিছুই না, সবই অর্থহীন ব্যাপার। আমি ঠিক এই মুহূর্তে আমার অবস্থাটা হয়েছে ওই নিহিলিস্ট অবস্থার মতো। আমার কাছে সবকিছুই একটা অর্থহীন জায়গাতে এসে দাঁড়িয়েছে। আবার ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে এই আমি আবার উঠে দাঁড়াই প্রবল প্রত্যয়ে, প্রবল আশা নিয়ে। আবার আমি কিন্তু আমার রাজনৈতিক কর্মকাণ্ডগুলো করছি, রাজনৈতিক ভিডিও বানাচ্ছি, রাজনৈতিক বক্তব্য দিচ্ছি, খুবই অপটিমিস্টিক কথাবার্তা বলছি। দেখেন, একটা মানুষ একই ছাদের নিচে, তার মা, সে জানে যে ডক্টর বলে দিয়েছে মা হয়তোবা বড়জোর 3 বছর বাঁচবেন বা 4 বছর বাঁচবেন বা 2 বছর বাঁচবেন, বা পুরোটাই মিথ্যা কথা। তারপরেও যে কি প্রবল আশা নিয়ে মাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া, মাকে নিয়ে চেষ্টা করা, মাকে বাঁচাবার যে প্রবল আগ্রহ বা প্রবল চেষ্টা, এটা যেমন করা, অন্যদিকে এর থেকেও কি ভালো চিকিৎসা হতে পারত, এইটা ভেবে এক ধরনের যন্ত্রণায় ভোগা, যে আমি হয়তোবা ওই চিকিৎসাটা দিতে অক্ষম বা ওই চিকিৎসাটা দিতে পারছি না। এই যে ধরেন, এই যে একটা ক্রাইসিস, এই ক্রাইসিসের মধ্যেও আবার প্রতিদিন সকালবেলাতে আশা নিয়ে জেগে ওঠা যে পৃথিবীতে তো মিরাকল বলে অনেক কিছু হয়। আবার রাজনৈতিকভাবে আমি যেমন প্রবল আশাবাদী যে বাংলাদেশের এই ভয়ানক সংকটটা থাকবে না, মুক্তিযুদ্ধের বিরোধী যারা রয়েছে তারা যেভাবে দেশটাকে গ্রাস করে ফেলেছে, এটা খুব বেশি দিন আর থাকবে না। এই যে একই সাথে একটা ধরেন নিরাশাবাদী, অর্থহীন, অস্তিত্বের সংকট, আমার সবচাইতে প্রিয় মানুষটির চলে যাওয়া, এটা প্রতিদিন আপনাকে ধরেন প্রতিদিন একটা আপনাকে যন্ত্রণার মধ্য দিয়ে নিয়ে যাবে। যেমন দিনের রাতের পর রাত যেমন না ঘুমে দাঁড়িয়ে থাকা, বসে থাকা, আবার প্রবল ঘুমের মধ্যে আচ্ছন্ন হওয়া, ঠিক একইভাবে জীবনের যে আশাবাদটা যেটা আছে যে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, এইটা একটা অদ্ভুত ব্যাপার। ফলে এই জায়গা থেকে আমি আসলে দর্শকদেরকে জীবনবোধের গল্পটা বলি যে আমাকে লক্ষ্য করুন, পৃথিবীর সবচাইতে তো প্রিয় মানুষটা একজন মানুষের মা এবং বাবা। আমার বাবার বয়স 86, 87, 88 এরকম হবে, অনেক বয়স হয়েছে তার। তিনিও বলা যেতে পারে যে বার্ধক্যজনিত কারণে কতদিন থাকবেন আমি জানি না। এই একই মুহূর্তে আমি বাংলাদেশে যেতে পারি না। আবার আমার মা ক্যান্সারের, এটাকে লাস্ট স্টেজ বলা যায় কিনা জানি না, মানে এটার কোনো স্টেজ নাই, অর্থাৎ পুরো শরীরে তার ক্যান্সার ছড়িয়ে পড়েছে। তাকে বাঁচাবার জন্য প্রতিদিন আমার যে যুদ্ধ, এই দুটোর মধ্য দিয়েও আমি আশা দেখতে ভুলি না। আমার যারা যারা তরুণরা রয়েছেন, আমার এই ভিডিওটি আজকে দেখবেন, যে কোনো বয়সের মানুষই, আমার মনে হয় এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়াটা খুবই বিরল, এবং আমি কখনো প্রত্যাশা করি না যে আমার চরম যিনি শত্রু তিনিও এই মুহূর্তগুলোর মধ্য দিয়ে যান। আমার যেমন এক একটা রাত অনেক দীর্ঘ হয়ে ওঠে, আমার যেমন এক একটা রাত কয়েক শতাব্দীর মতো মনে হয়। আমি চাই না অন্য কারো কাছে এই রাতগুলো এমন দীর্ঘ হয়ে থাকুক। আমার মা সেদিন আমাকে বলছিলেন যে আমি যদি বাংলাদেশে লুকিয়ে যাই তাহলে তিনি আমাদের ছাদের মধ্যে আমাকে লুকিয়ে রাখতে পারবেন, এবং তিনি আমাকে খুবই ইন্টারেস্টিং ভাবে বলছিলেন যে কোথায় তিনি আমাকে লুকিয়ে রাখবেন। আমি বেশ হেসেছিলাম, কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে আমার বিরুদ্ধে অনেক মামলা আছে, বাংলাদেশে গেলেই আমাকে গ্রেফতার করা হবে। এই যে
আমার মার যেই আশাবাদ যে বাংলাদেশে গেলে আমি লুকিয়ে থাকতে পারবো, তিনি আমাকে আমাদের ছাদের কোনো এক কুঠুরিতে বা গাছের কোনো একটা জায়গাতে একটা বাসা বানিয়ে দিবেন। আমাদের ছাদে অনেক গাছপালা আছে, সেটা একটা চিপা চাপা দিয়ে বাসা বানিয়ে দিলে আমাকে আর কেউ খুঁজে পাবে না। এই যে মার যে আশাবাদ, এগুলো আমার কাছে মনে হয় যে হাসি বটে, এগুলো খুবই কষ্টের হাসি, কিন্তু এগুলো একটা ইন্টারেস্টিং পর্যবেক্ষণ মানুষের আশা। মার কেমন চোখটা কেমন ছলছল করে উঠছিল যখন তিনি বলেন যে তোকে কি আর ইন্ডিয়া থেকে গেলে কখনো দেখতে পাবো না। আমি আশাবাদীর মতো উত্তর দেই যে হ্যাঁ, পাবেন। দেশের অবস্থা চেঞ্জ হবে, পরিবর্তন হবে, আমি নিশ্চয়ই আপনাদের আবার দেখতে পাবো। কিন্তু সত্যটা কি? সত্যটা আমি জানি না। এই যে সত্য যা হবে বা মিথ্যা বা ভবিষ্যৎ কি হতে পারে, এই যে এক ধরনের দোলা চালের মধ্য দিয়ে আমরা হাঁটি, এটি জীবন। এই যে আমাকে দেখছেন কি প্রবল যন্ত্রণা নিয়ে পথ চলছি, কথা বলছি, এইভাবে বেঁচে থাকাটা জীবনের একটা অংশ। তাই তরুণদের শেখার আছে, যে কোনো মানুষদেরই আমার কাছে মনে হয় শেখার আছে। যে কোনো ধরনের ঝঞ্ঝা ঝড়, সেটাকে আশাবাদীর দৃষ্টিতে দেখা মনে হয় যেতে পারে। আমার একজন বাংলা শিক্ষিকা ছিলেন সৈয়দা খালেদা জাহান, আমরা SKJ ম্যাডাম বলতাম। তিনি আমাকে একবার লিখতে দিয়েছিলেন ভাব সম্প্রসারণ। সেটা হচ্ছে যে সংসার সাগরে দুঃখ তরঙ্গের খেলা, আশা তার একমাত্র ভেলা। আমার মনে আছে সেই ভাব সম্প্রসারণটা আমি সেই ক্লাস 7-8 থাকতে লিখেছিলাম, এবং ম্যাডাম ক্লাসে ফার্স্ট বয় সেকেন্ড বয় কাউকে ডাকেননি। তিনি খাতাটা নিয়ে বলেছেন, এই খাতাটা কার, এই লেখাটা কার? আমি পেছনের বেঞ্চ থেকে দাঁড়িয়ে বলেছিলাম এটা আমার। তিনি আমাকে সামনে নিলেন, আমার মনে আছে তিনি আমার মাথায় এরকম হাত বুলিয়ে দিলেন। তিনি আমাকে বললেন যে এত অল্প বয়সে তুমি এমন একটা লেখা লিখেছো। তার প্রচন্ড পছন্দ হয়েছিল লেখাটা। যে তিনি বলেছিলেন যে তুমি লেখালেখি চালিয়ে যেও, তুমি লেখালেখিতে ভালো করবে। এই কথাগুলো আমাকে কেন আবেগপ্রবণ করে, কারণ হলো লাইফের এই পর্যায়ে এসে আমার কাছে মনে হয় জীবনটা তো একটা জার্নির মতো। এই জার্নির মধ্যে আশা থাকে, নিরাশা থাকে, আলো থাকে, অন্ধকার থাকে। জীবনটা এমন যে একটা আলোর খোঁজে মানুষ সামনে এগিয়ে চলে। আমার মনে হয় আজকে আমার জীবন বোধের গল্পটা হচ্ছে এমন যে আশা মানুষকে জীবিত রাখে, আশা মানুষকে জাগিয়ে রাখে। কোনো একটা প্রত্যাশা, কোনো একটা চাওয়া মানুষকে খুব সম্ভবত শেষ পর্যন্ত শেষ হতে দেয় না, নিঃশেষ হতে দেয় না। এটি ভয়ঙ্কর একটা কালো অন্ধকার সময়ও মানুষকে বাঁচিয়ে রাখে।